দল খুলে নিক, আজকে রাজ্য সাধারণ সম্পাদকের এর কারণ কি বলে তোমার মনে হয়? আমার কাছে কোনো কারণ স্পষ্ট নয়। হয়তো এটা হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে আমার মুখ থেকে হয়তো এমন কিছু কথা বেরিয়ে যায়, বা আমি যেগুলো বিশ্বাস করি বা আমি চেষ্টা করি দলের লাইন মেনে কথা বলতে, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো একবার যেমন আমাকে সেন্সার করা হয়েছিল, আমি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলাম বলে, একটু চড়া ডোজে বলে ফেলেছিলাম, তো আমাকে 7-10 দিন সেন্সার করা হয়েছিল। তো এরকম কিছু হয়তো এটা হতেই পারে কোনো দলে, যে আমার বক্তব্যের সঙ্গে বা আমার কোনো বক্তব্য। এটা কি পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর অথচ তাকে সাসপেন্ড করার আগে? হ্যাঁ। আচ্ছা, তো মানে ওইরকম সময়টা আমার ঠিক দিনক্ষণ মনে নেই, বাট আমাকে সেই কারণে ইন্টারেস্টিং, তার কারণ দল তো নিশ্চয়ই যাকে সাসপেন্ড করছে তার বিরুদ্ধে কড়া কথা বলার জন্য রাজ্য সাধারণ সম্পাদককে সেন্সার করবে, আমাকে সেন্সার করা হয়েছিল। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু, দেখো আমি একটা জিনিস মনে করি সুমন, খুব মানে স্পষ্ট কথা, সেটা হচ্ছে যদি দলে থাকতে হয়, দলের ক্ষমতায় থাকতে হয়, দলের দায়িত্বে থাকতে হয়, তাহলে দলের ভালো মন্দ দুটোই নিতে হবে। অর্থাৎ আমি ভালোটার সময় নেতা সেজে ঘুরবো আর খারাপের সময় আমি বিবেকের ভূমিকায় চলে যাব, এটা হয় না সুবিধাবাদী রাজনীতি। কিন্তু পাশাপাশি এমন কিছু ঘটনা যদি ধারাবাহিকভাবে ঘটে যেটা দলের পক্ষে ঘটা ঠিক নয়, বুঝতে পারছি ভুল হচ্ছে, কোথাও একটা তার উল্টো মত বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটা শৃঙ্খলা বিরোধী বা দলের অপছন্দের ঘটনা ঘটে যাচ্ছে। সেই জন্যই আমি অব্যাহতি চেয়েছিলাম। কারণ ধরো আমি খুব স্পষ্ট কথা বলি, পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি। এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন, এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে। দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এবার যদি দুদিন বেশি বলতে যাই তখন তাহলে আমি শৃঙ্খলা ভাঙছি। এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বন্দি অন্যায়ভাবে, আমার গ্রেফতারির সেই মামলাটাই যে বেআইনি সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে। আনুষঙ্গিক কিছু মামলা আছে, আমি মাথা উঁচু করে লড়ছি। আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে ওয়ার্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কোনালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়। তা আমি বললাম আমার সঙ্গে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে, শীতল সম্পর্ক, আমার নাম বললেও উল্টো হবে। আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পারছেন না, তাতে আপনার হলে হবে, না হলে না হবে। হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না, কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি। আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কেউ মিথ্যা কথা বলতে আসবে না। কে সেই লোক আসবে, আমি সেই নামটা আজ এখানে বলছি না। আশা করি দল আমাকে বাধ্য করবে না। এবার এই সব, তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। এবার সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমার যারা এই ছেলেমেয়েগুলি যারা আন্দোলন করে ঘটনাচক্রে, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তারা বিভিন্নভাবে আমার কাছে আসে। আমি বলছি সুমন, আমার এবার কষ্ট হচ্ছে, কারণ কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম
এবার আমাদের উচিত সেই কষ্টটাকে লাঘব করা। তারা সাক্ষী, তারা যখন ডেকেছে আমি গেছি নয়, তারা আমার কাছে এসছে, তাদের জন্য আমি একের পর এক জায়গায় বলেছি। অভিষেক একবার তাদের হয়ে মিটিং করেছে, মমতাদিকেও একবার ইনভলভ করা হয়েছিল। ওখানে সিপিএম বা অন্যান্য লয়াররা, বিরোধীরা তো চাইবেই একটু জট থাকুক, ওদের আমরা দোষও দেব, বাট ওদের রাজনীতি ওরা করছে। কিন্তু এই জটগুলো খুলতে আমাদের তরফ থেকে যতটা সদিচ্ছার, এই ছেলেমেয়েগুলোকে আমি দেখি মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব ঘরের ছেলেমেয়ে, যে মহিলারা দূর থেকে আসেন, কথা বললে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, তারা জানে কুণাল ঘোষ অন্তর থেকে কিন্তু একটা, তার কোনো ক্ষমতা নেই। ওরা ভাবে সাধারণ সম্পাদক মানে একটা বিরাট ব্যাপার। আমি চেষ্টা করি, আমি নিজে ভিখিরির মতো কাকে কাকে ফোন করেছি তারা জানেন, আমি কোন অফিসারকে ফোন করেছি, আমি এজির কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে এজির কাছে চলে গেছি। কিন্তু আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। এটা আমার বিবেকের কাছে লাগছে সুমন। আমি মিসফিট কথাটা বলেছিলাম, তুমি যদি কোনোদিন বসো, ওই ছেলেমেয়েগুলি যদি তোমার সামনে বসে, একের পর এক গ্রুপ যদি আসে, তাহলে তোমার নিজেকে অপরাধী মনে হবে। যদি আমি কিছু করতে না পারি, তাহলে আমি রাজনীতিতে রয়েছি কেন? তাহলে তখন আমি বলেছিলাম যে, তখন একটা ঘটনা ঘটেছিল, আমার নিজেকেও কিরম ভিখিরি মনে হচ্ছিল। আমি যাদের কাছে বলি একটা সময় দাও, হ্যাঁ, যে বা সময় দিন, এরা একটু বসুক, ওরাও কয়েকটা পয়েন্ট আছে, ওদেরও লয়াররা এই বলছেন, তো সেখানে তো মনে হয়, আমার তখন মনে হয় যে সব হাত পা বাঁধা হয়ে গেছে। কেউ নিজেকে বাঁচাতে ব্যস্ত, কেউ ডিপার্টমেন্ট বাঁচাতে ব্যস্ত। তাহলে এদের অন্তত কথা শুনলেও তো জট খোলার একটা প্রসেস তৈরি করা যায়। এই ছেলেগুলোর, অর্থাৎ সদিচ্ছে দূরের কথা, তোমার নিজের মনে হচ্ছে যে কথা শোনার সেই নমনীয়তা হিসেবে আমি হতাশ এবং তিতিবিরক্ত। এবং এই মধ্যস্থ ব্যাপারটা আমার এতটাই মানসিক চাপ এবং অবসাদের কারণ হয়ে গেছে যে এটা যদি মুখ থেকে না বেরোয় আমার, তাহলে আমি আছি কেন? আমার অস্তিত্ব কিসের? আমি শুধু ওই একটা দলের নেতা হিসেবে আছি, এইটুকু আমার অস্তিত্ব? এটা হতে পারে না। ফলে সেই জায়গায় তাহলে আমি, যদি তুমি বলো, এই ধরো উত্তর কলকাতা, আমার বক্তব্য কি ছিল? আমি কুণালদা উত্তর কলকাতা আসবো, কিন্তু তার আগে তুমি যে মারাত্মক কথাটা বললে, তুমি জেলে ছিলে, 23শে নভেম্বর তোমায় গ্রেফতার করা হয় 2013 সাল, তারপর অন্তর্বর্তী জামিন পাও 5ই অক্টোবর 2016, অর্থাৎ আমরা 2024-এ কথা বলছি, 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ। অর্থাৎ তখন এই বেআইনি পথের সমস্ত রিক্রুটমেন্ট, অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা, সেটা শুরু হয়ে গেছে। এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা, এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল, এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। হ্যাঁ, একটা সদিচ্ছা দল দেখিয়েছে, ওনাকে সেই দপ্তরটায় ফিরিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ কুণালদা, কিন্তু আমি বলছি এটা দলের ব্যবস্থা, বা ওনাকে, পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হলো না, এতে কোনো মহান বিষয় হয়ে যাচ্ছে না? কারণ পুরো জিনিসটা যেটা হয়েছে, সাদা চোখে আমরা যারা আইনের সঙ্গে যুক্ত নই, এটা একটা ক্রিমিনাল অফেন্স। অর্থ নিয়ে ক্ষমতাশালীদের চাকরি বিক্রি, সেই তথ্য জানা সত্ত্বেও কোনো ক্রিমিনাল অফেন্সের উল্টো দিকে রাজ্য পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কারণ পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য থেকে সবাই গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় এজেন্সির হাতে, রাজ্য পুলিশ কিচ্ছু করেনি। কোনো মামলা শুরু হয়েছে বলেও আমাদের জানা নেই।
এ তো মারাত্মক ব্যাপার। অর্থাৎ গোটা শাসক দল, ক্যাবিনেটের একাংশ, হয়তো শীর্ষ নেতা, তুমি বলতে পারবে, তারা জানেন যে দুর্নীতি হয়েছে, ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, তা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা করেননি। তুমি নিজেই বলছো যে একমাত্র ব্যবস্থা হয়েছে যে আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় তিনি অন্য কোনো মানে ক্যাবিনেট থেকে ড্রপ হননি, তিনি শিক্ষামন্ত্রী না করে তাকে শিল্পমন্ত্রী করা হয়েছে, আর একটা হিউজ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। কাল পাত্র নাম উচ্চারণ করছি না, হ্যাঁ, কিন্তু এইগুলো হতে হতে এই ছেলে মেয়েগুলো তো জানে তারা কারা, যারা কর্মপ্রার্থী। একদম। এই ছেলে মেয়েগুলি যেমন জানে, দলের আরো কয়েকজন নেতা নেত্রী জানেন গোটা বিষয়টা।